শুধু দর্শক, আমি আপনার সাথে নতুন একটা ব্লগে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এই ব্লগটা মূলত আমি আসছি ট্রানজিট ফ্লাইটে মালয়েশিয়া থেকে কলম্বো বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা আমি বাস ধরে আমি চলে আসছি। এটা হচ্ছে শ্রীলঙ্কা কলম্বোতে। আজকে সারাদিন এখানে ঘুরবো, সারাদিন কলম্বোর জীবনযাত্রা, মানুষের জীবন মান, এসব জিনিসগুলো আমি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এখানে আসলে আসা। কলম্বো সিটি থেকে, অর্থাৎ শ্রীলঙ্কার বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলম্বো সিটির দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো লাগে বাসে গিয়ে। এটা হচ্ছে কলম্বোর একটা কী বলবো টাওয়ার আসলে কলম্বো সিটিতে গেলে আপনি দেখতে পাবেন, অনেক সুন্দর। প্রায় 2 ঘন্টা লাগে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, কলম্বোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলম্বো সিটিতে আসতে আপনার প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে যদি বাসে আসেন। এয়ারপোর্ট থেকে বাস পাওয়া যায়, এটা আপনার কাছ থেকে 300 হয়তো 300 350 শ্রীলঙ্কান রুপি নেবে। আর অথবা আপনি যদি একটু সামনে গিয়ে বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে নেবে 150 রুপি, মানে অর্থাৎ 150 রুপি 150 রুপি সমান বাংলাদেশের প্রায়, এটা কত বলবো, অলরেডি সেটা হচ্ছে বাংলাদেশের 70-75 টাকা এরকম আর কি। তারপরে আমরা এখানে হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো সিটিতে মানুষের জীবনযাত্রা শেয়ার করছি। এই যে এটা তাদের বসে বসে মানুষজন এখানে বাংলাদেশে বাজার আমার কাছে মনে হয় না এটা কোনো শ্রীলঙ্কা, কিন্তু একটা জিনিসের মধ্যে আমার ভাষাগত ব্যবধান, তাদের কালচার, আচার আচরণ, মানুষের এখানে হাট বাজার বসরা যেভাবে সাজিয়েছে সম্পূর্ণ বাংলাদেশের। এটা একটা আসলে বাংলাদেশের যেভাবে আমরা মার্কেটগুলোতে দেখতে পাই, লোকাল মার্কেট বলেন, শপিং মার্কেটগুলো বলেন, ঠিক সেম। তবে এখানে একটু জিনিসপত্রের দাম অনেক বেশি বাংলাদেশের তুলনায়। তাদের আসলে মুদ্রাস্ফীতিটা অনেক বেশি, যে কারণে আমি দেখলাম প্রত্যেকটা জিনিস, ইভেন কি একটা চায়ের দাম সেখানে শ্রীলঙ্কার দামে 120 টাকা একটা চায়ের দাম। আর সেটা বাংলাদেশে যদি হয় তাহলে $1 সমান প্রায় 300 রুপি শ্রীলঙ্কার রুপি। হিসাব করেন একটা চায়ের দাম যদি 120 টাকা হয়, একটা চায়ের দাম প্রায় 80 টাকা 90 টাকা পড়ে বাংলাদেশের টাকায়। ওদের দাম অনেক বেশি মুদ্রাস্ফীতি। যেহেতু এটা হচ্ছে একটা আমি এসছি, এটা একটা বাজার। এখানে যেভাবে আমাদের রাজ্যে বাজার কিংবা তাবাকুমুডি লেন যান সেক্ষেত্রে এই ধরনের বাজারগুলো দেখতে পাবেন। এই বাজারগুলোতে আসলে ক্রেতার ভিড় আছে। আপনি হরেক রকমের বাহারি জিনিস বাংলাদেশে মূলত তাদের এই জিনিসগুলো তারা বিশেষ করে মানে তারা এগুলো কালেক্ট করে মূলত ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম জিনিস দেখলাম তারা ইন্ডিয়া থেকে এই জিনিসগুলো তারা সংগ্রহ করে, কালেকশন করার পরে দেন তারা এখানে লোকাল মার্কেটে যেভাবে পারে তারা সেল করে। দেখলাম অনেক কিছু জিনিস দেখলাম, তারা পয়সা বসিয়ে ছোটো ছোটো মার্কেট গলিতে অনেকগুলো জিনিস তারা এখানে পেয়েছি। এখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে শাড়ি চুড়ি থেকে শুরু করে সব কিছুই আমি এখানে দেখলাম। তাদের এই বাজার, হাট বাজার ঘুরে দেখলাম। কলম্বো সিটি সুন্দর, রাস্তাঘাটের যথেষ্ট 35 থেকে 40 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে 40 কিলোমিটার দূরে চলে আসছি। সাজানো গোছানো অনেকটা। আমরা এখানে যেভাবে ট্রাফিক জ্যাম যেভাবে লেগে থাকে, কিন্তু ওখানে সড়কের অবস্থা, যেহেতু রিক্সা নাই, রিক্সা না থাকার কারণে মূলত তাদের ট্রাফিক জ্যামটা অনেক কম। তাদের বাসগুলো অনেক বিশাল বড় বাস, যেগুলো কলকাতায় পাওয়া যায় ওই গোলার মতো বাসগুলো, সে বাসগুলোতে চড়ে আসলে এনজয় করেছি সারাদিন। এখানকার মানুষের যে অনেকটা বাঙালি ভাইবস। আপনি দেখেন অনেকগুলো এখানে ফসলের মানে অনেক ফল মূল এখানে রাখা আছে, সেগুলো যেমন এখানে দেখা যাচ্ছে আঙ্গুর, আপেল, রামবুটান থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে ফল বর্ষা সাজিয়ে বিক্রি করতে। রামবুটান দেখলাম 12টা মনে হয় 25, 200 রিঙ্গিত, 100 রিঙ্গিত, এইভাবে তারা এগুলো বিক্রি করছে। এখানে ফলের যতটুকু যাচ্ছি ফলমূল এখানে ফ্রেশ ফল, বাংলাদেশের মতো ফরমালিন না। এখানে আমার কাছে যতটুকু মনে হয়েছে তাদের এই জিনিসগুলো অনেকটা ফরমালিনভুক্ত। তারা বিক্রি করছেন রাস্তার ধারে বসে, অনেকগুলো দোকানপাট সাজিয়ে
মানে সুসজ্জিত করে তারা এখানে ভিতর দিয়ে এই যায়, দেখি জিনিসগুলো কি বিক্রি আছে। করছে। এখানে দেখুন কোথায় কি একেবারে আছে দেখি। আমরা আমাদের যদি এটা চট্টগ্রামের ভাষায় যদি বলি, আমরা এই বাজারগুলো অনেকটা দেখতে আপনি টেরি বাজার কিংবা তামাকুন্ডি লেন কিংবা রেজদি বাজার এইসব ব্যবসার সাথে যদি আপনি দেখেন, এই যে রেস্টুরেন্ট দেখেন একেবারে বাঙালি ভাইবস। আসলে খাবার দাবার গিয়ে দেখলাম তাদের রেস্টুরেন্টে, আমি দেখলাম, কথা বললাম, কথা বলার পরে আমি যখন বললাম আমি ট্রাভেলার, এই যে তাদের খাবার অভ্যাস দেখুন, তারা খাচ্ছে টেবিলে বসে, ওখানে সার্ভ করছে, নিজেরা এসে খাচ্ছিল। তারপর দেখলাম, কথা বললাম, কথা বলার পরে তারা বুঝতে পারছে যে আমি একজন বিদেশি। তাদের সাথে কথাবার্তা বলার পরে আমি চলে আসলাম মোটামুটি ওখান থেকে। দেখলাম সর্বোচ্চ তাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম যেমনটা তারা বিক্রি করেন, সিঙ্গারা, সমোসা, কেক, হ্যাঁ, থেকে শুরু করে মাছ, মাংস, সবজি যেগুলো আমরা খাই বাঙালিদের মতো, একেবারে দেখেন কাবাব শুরু করে এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো রয়েছে। বাবুর্চি তিনি ক্লায়েন্ট যারা আছেন তারা খেতে গেছেন, তাদের জন্য খাবারগুলো দিচ্ছে। এই দেখুন পরোটা, এখানকার রয়েছে মুরগি মাংসের কাবাব, বিভিন্ন ধরনের তারা পশা সাজিয়ে বাঙালিদের মতো করে সে তারা বিক্রি করছে। এতে বিরিয়ানি, ভাত, সেটা জিজ্ঞেস করলো। হ্যাঁ, তারপরে তাদের যে খাদ্যাভ্যাস বাঙালিদের সাথে অনেকটা মিলে গেছে যায়, যতটুকু দেখলাম, যতটুকু গিয়েছি, তাহলে তেমন একটা আমি ডিফারেন্স তেমন একটা পাইনি। মানুষের চেহারা, মানুষের ইয়ার মধ্যে একটা সম্পর্ক এশীয়দের মধ্যে আসলে একটা থাকে, একটা কিছুটা মানুষের হয়তো ইয়া থাকে, কিন্তু বাট তাদের সাথে যতটুকু দেখলাম তারা মানুষগুলো, তাদের কালচার, এবং ইভেন কি আরেকজনের সাথে আমার কথা হয়েছিল, সেটা তিনি বললো যে তোমাদের সাথে আমার ডিফারেন্স শুধু ভাষাগত ডিফারেন্স, নাহলে বাকিগুলো সবগুলো তোমার বাংলাদেশের মতো। সে নাকি সিলেট আসছিল কোনো এক সময়, তখন বললো আর কি। এই দেখুন সবজি আমরা যেভাবে খাই ঠিক তাদের রান্নাটা অনেকটা সেভাবে সেরকমই অনেকটা মনে হয়েছিল। তারপরে ঘুরে ঘুরে আমি প্রত্যেকটা জিনিস, এই হোটেলের প্রত্যেকটা জিনিস ভিডিও করার চেষ্টা করেছিলাম। তারাও বুঝতে পারছে যে আমি হয়তো বাইরে থেকে আসছি, তখন তারাও বলে যে এটা ঠিক আছে, আপনি ভিডিও করেন, সমস্যা নেই। এই দেখালাম, দেখুন সিঙ্গারা, সমোসা, মাংস, রুটি, এখানে দেখেন সিঙ্গারা, সমোসা এগুলো এখানে তলে তলে রাখানো আছে। যার যখনই অর্ডার পায় তখন তারা কাস্টমারদেরকে সেগুলো সার্ভ করছে। আসলে প্রত্যেকটা দেশ, যেমন মালয়েশিয়াতে যদি যান তাহলে সেক্ষেত্রে বাঙালি দোকানের মধ্যে আপনি সব কিছু পাবেন, বাট আবার মালাই দোকানে যখন যাবেন তখন মালাই দোকানের আসলে খাবারগুলো সম্পূর্ণ একটু ভিন্ন ফ্লেভারে পাবেন। তাদের প্রেজেন্টেশন, তাদের খাবার দাবার একটু ভিন্ন রকম। এখানে খাচ্ছেন দিব্যি মানুষজন এসে খাচ্ছেন, আমিও আমার মতো করে এখানে তাদের এই জিনিসগুলো ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু আমি অন্য একটা দেশের মানুষ, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, তাদের খাদ্যাভ্যাস, এগুলোর সাথে আসলে আমরা যখন যাই, বিদেশে যাই, তখন এই জিনিসগুলোর সাথে পরিচিত হই। প্রত্যেকটা মানুষ আমরা যখন যাই আমরা পরিচিত হওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা এখানে দেখেছি শ্রীলঙ্কায় মানুষগুলো মোটামুটি অনেকটা শিক্ষিত। ইভেন কি আমি একজন রিক্সাওয়ালার সাথে কথা বলে সেও দেখি মোটামুটি ইংরেজি জানে, তারা মোটামুটি শিক্ষিত বলা চলে। এখানে আমি যত মানুষের সাথে কথা বলছি সবাই আমাকে আসলে রিপ্লাই করেছে, কেউ জানি না বা কোনো ধরনের যথেষ্ট আমাকে হেল্প করছে। যখন আমি তাদের বাসে উঠলাম তখন একজনকে বললাম যে আমি কলম্বো সিটিতে যাব, আমি তো চিনি না, আমি এখানে আসলে বাংলাদেশ থেকে এসেছি, আপনি আমাকে একটু গাইড করবেন। সে বলছে অবশ্যই। তখন আমাকে সে মানে তার আগে নেমে গেছে, নেমে যাওয়ার পরে সে ড্রাইভারকে বলছে যে সে বাংলাদেশ থেকে আসছে, তুই যাই সোজা ওখানে, তুমি তাকে কলম্বো সিটিতে, মেন সিটির জায়গায় সে নামিয়ে দিও না। ড্রাইভার যখনই আসছে কলম্বো সিটিতে, আমি এসে কলম্বো সিটিতে নেমে গেলাম। নেমে পড়ার পরে দেন আমি আমার মতো করে এদিক সেদিক ছোটাছুটি করলাম। ছোটাছুটি করতে গিয়ে এই মানে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি যতক্ষণ আমি ছিলাম এই কলম্বো সিটিতে। আসলে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কালচার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বহন করে। আমরা যেমন বাঙালি, বাংলা কালচারগুলো আমরা করি, তারা শ্রীলঙ্কান কালচারগুলো তারা বহন করে এবং ধারণ করে। আমার কাছে তেমন বিশেষ মানে তেমন বিশেষ কিছু মনে হয়নি কখনো, কারণ আমি যে কালচারে বড় হয়েছি সেগুলোর সাথে অনেকটা মিলে যায়। কিন্তু ভাষাগত এখানে ভাষাগত কিছু পার্থক্য থাকার কারণে আমরা আসলে অনেক কিছু তারা বললে বুঝি নাই। আর সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি তাদের সাথে, তাদের বৈচিত্র্য, তাদের জীবন জীবিকা, তাদের বাজার, অনেক কিছু ঘোরার আমার
সৌভাগ্য হয়েছে, তাই এটা আমার দ্বিতীয় সফর। এর আগেও আমি অ্যাক্সিলে গিয়েছিলাম এই নিগম্বো সিটিতে। নিগম্বোর অনেক পরে হচ্ছে কলম্বো সিটি। কলম্বো সিটি হচ্ছে আসলে তাদের ক্যাপিটাল সিটি। এই ক্যাপিটাল সিটিটাকেও আমরা চেষ্টা করেছিলাম। ধন্যবাদ সবাইকে।